নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে দিল্লিতে প্রধানমন্ত্রী সরকারের বাসভবনে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের ইলাহাবাদে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান। দুর্ঘটনার পূর্বেই বিমান থেকে ঝাঁপ দেয় বিমানের দুজন চালকই, খবর বায়ুসেনা সূত্রে। এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। ধরা পড়লেন জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা সুমন্ত বসুমাতারি। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে এই বৈঠক বলে জানা যায়। উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়। উত্তর পূর্বের 8টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কেবলমাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সময় দেন বলে সূত্রের খবর। তারই প্রেক্ষিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে এই বৈঠক হলো। তবে এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার কপি এখনও মুখ্যমন্ত্রী মানিক সরকারের দপ্তরে এসে পৌঁছায়নি বলে দপ্তর সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের ইলাহাবাদে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধ বিমান। দুর্ঘটনার পূর্বেই বিমান থেকে ঝাঁপ দেয় বিমানের দুজন চালকই, খবর বায়ুসেনা সূত্রে। জোরদার সন্ধান চালানো হচ্ছে দুই চালকের খোঁজে। উত্তরপ্রদেশের ইলাহাবাদে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধ বিমান। বায়ুসেনা সূত্রের খবর, ওই বিমানের দুজন চালকই ঝাঁপ দেন দুর্ঘটনার আগে। জোরদার সন্ধান চালানো হচ্ছে তাদের খোঁজে। শনিবার সকাল 7:25 ওই বিমানটি ইলাহাবাদ বেস থেকে উড়ে যায়। এরপর বেস থেকে প্রায় 18 কিলোমিটার দূরে সকাল 8:47 বিমানটি ভেঙে পড়ে। বায়ুসেনার তরফে ঘটনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। और बताया जा रहा है कि 2 पायलट्स जो इसमें थे वो बच गए हैं, उनको थोड़ी चोट आ गई है, हॉस्पिटल गए हुए हैं। और ये खाली ज़मीन है, चारों तरफ आबादी है, खाली ज़मीन है, खाली प्लाट है। यहाँ ईंट का ढेर रखा हुआ है। एक मकान के ऊपर से देखिए छत थोड़ा टूटा हुआ है पीछे, वहाँ से टकराते हुए नीचे गिरा है। कोई कैजुअल्टी नहीं हुई है। बहुत बड़ा खतरा टल गया, बहुत बड़ा खतरा टल गया। अगर ये 100-200 मीटर आगे पीछे, 100 मीटर 50 मीटर भी आगे बढ़ के ये गिरा होता तो 50 लोगों की कैजुअल्टी हो जाती। প্রসঙ্গত গত মার্চে হরিয়ানার শাহবাগে ভেঙে পড়ে একটি জাগুয়ার বিমান। সে যাত্রায় রক্ষা পেয়ে যান ওই বিমানের চালক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। ধরা পড়লেন জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা সুমন্ত বসুমাতারি ওরফে বি চিহ্না। শনিবার থেকে অসম ভুটান সীমান্তে এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর প্রধান বি জিদাই ও অন্যান্য শীর্ষ নেতাদের টার্গেট করে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। গোপন খবরের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে সামিল হয়েছেন সিআরপিএফ আর কোবরা জওয়ানরাও। সেই অভিযানে রবিবার রাতে এলো প্রথম সাফল্য। অসমের চিরাং ও কোকরাঝাড় জেলার সীমানা থেকে ধরা পড়লেন জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা সুমন্ত বসুমাতারি উর্ফে বি চিহ্না। সোমবার সকালে সেনাবাহিনীর তরফে এ খবর জানানো হয়েছে। এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন ধৃত সুমন্ত বসুমাতারি। গত বছর ডিসেম্বরে অসমে আদিবাসী গণহত্যার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সুমন্ত বেশ কিছুদিন লুকিয়েছিলেন বেঙ্গালুরুতে। সম্প্রতি তিনি অসমে ফেরেন বলে জানিয়েছেন চিরাংয়ের এসপি রঞ্জন ভুইয়া। সুমন্ত বসুমাতারির পর এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর মাত্র 5-6 জন শীর্ষ নেতা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে উত্তর পূর্বের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন খাপলাং গোষ্ঠীর প্রধানের পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়ালেন এসএস খাপলাং। তার জায়গায় জঙ্গি সংগঠনের দায়িত্বে এসেছেন জঙ্গুং এঙ্গাইন। শীর্ষ জঙ্গি নেতার অসুস্থতার কারণেই সংগঠনে এই পরিবর্তন। মায়ানমারের একটি হাসপাতালে কিডনি ও লিভারের সমস্যায় আক্রান্ত এসএস খাপলাংয়ের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
27 জুন প্রতাপগড় কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ আর প্রশাসনিকভাবে চলছে চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার রবীন্দ্র ভবনে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। আগামী 27 জুন প্রতাপগড় কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ প্রশাসনের তরফে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার রবীন্দ্র ভবনে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের নিয়ে এক মহড়া হয়। তবে এদিন ইভিএম নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়নি। 20 জুন কমিশনিং এর পর 22 জুন ইভিএম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিনের মহড়ায় উপস্থিত ছিলেন সদরের মহকুমা শাসক মানিকলাল দাস সহ নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ভোটিং মেশিন যেটা এটা ফার্স্ট র্যান্ডমাইজেশন হয়েছে, সেকেন্ড র্যান্ডমাইজেশনের পরেই আমরা ট্রেনিং এর জন্য কোন কোন মেশিন আসবে সেটা আমরা আইডেন্টিফাই হবে। তো এটা এখনো আইডেন্টিফাই হয়নি। 20 তারিখে আমাদের কমিশনিং হবে, সেই কমিশনিং এর আগে আমাদের সেই র্যান্ডমাইজেশন হবে। তো আমরা 22 তারিখে যেহেতু আমাদের সেকেন্ড ট্রেনিং হবে, সেদিন আমরা হাতে কলমে কিভাবে মেশিন আপনারা হ্যান্ডেলিং করবেন সেটা অলরেডি এখানে যারা উপস্থিত আছেন অনেকেই এর আগে কাজ করেছেন, আপনারা জানেন। তবু যেহেতু ইলেকশন, আমাদের আবার প্রত্যেকটা স্টেপ কিভাবে করতে হয় সেটা দেখে নিতে হবে। ভোট কর্মীদের দেয়া হয়েছে ভোটের যাবতীয় নিয়মকানুন সংক্রান্ত একটি পুস্তিকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাড়ির পরিচারিকার উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় ধলাই জেলার লংতরাই ভিলে মহকুমার 82 মাইল এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসীরা, করা হয় থানায় মামলাও। আমাদের এই শিক্ষিত সমাজে যেখানে শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলে আখ্যা দিয়ে থাকি, সেই মেরুদণ্ড আজ ফির কলঙ্কিত। সংবাদে প্রকাশ, ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার 82 মাইল প্রপার হাই স্কুলের শিক্ষিকা সুপর্ণা দাসের কন্যাকে দেখার জন্য পরিচারিকা হিসেবে বাড়িতে এনেছিলেন পিতামাতাহীন মনিকা ছেত্রীকে। মনিকার বাড়ি নালকাটা দেবীপুরে। অভিযোগ, গুণধর শিক্ষিকা সুপর্ণা প্রতিনিয়ত মনিকার উপর অত্যাচার করত, শারীরিক নির্যাতন করত। কিন্তু রবিবার অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়। জানা যায়, শিক্ষিকা সুপর্ণার ভাড়া বাড়িতে মনিকা ফ্রিজ থেকে দুধ খেয়েছিল। সেই অপরাধে শিক্ষিকা রণমূর্তির রূপ ধারণ করেন। তারপর লোহার পাইপ দিয়ে মনিকাকে আঘাত করে, এমনকি লোহার রড আগুনে গরম করে গায়ে ছেঁকা দেয় বলে অভিযোগ। ম্যাডামের নাম কি? সুপর্ণা দাস। কিভাবে মারছে তোমারে? 5 দিয়া। কি দিয়ে? 5 দিয়ে মারছে? জলের 5 টেস্টার গরম করে লাগাই দিছে, তারপরে চারু দিয়া, সেলি দিয়া। কেন মারছে তোমারে? দুধ খেয়েছে। দুধ খাইছো দীক্ষা? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4 এ। এমনকি সবসময় মারতো? তো তোমার মারলে পরে কখন তুমি জিজ্ঞেস করো না কেন মারা দিতে হয়েছে? তুমি বাবা মা বাবা জানাইছো না? এটি তো মা বাবা আসেনি? ঝুমকা ম্যাডামে একটা বাচ্চা হয়েছে, আমরা বাড়িতে গিয়া আমরা সবাই আতবার ধরিয়া পরে আনতো। আমি কি না দরকার নেই, আমরা 5 জন খাওয়াই তাহলে 1 জন আমরা খাওয়াই তাহলে দরকার নেই। কয় না আমি সব দিয়ালাম। এখন অনেক কিছু করে আনছে আর 2-3 বার ভালোই গেছে। তারপরে এই তো এই অবস্থা দিলা দিদি। আর মাইয়াডাও কয় না, ডরে কয় না, মুখের মধ্যে সিটিয়া ধরে। এটি কালকেও মারছে, পরশুও মারছে, আজ 3 দিন ধরেই মারতে আছে। তোমরা কবে জানছেন? আপনারা কবে জানছেন? আমরা জানছি কালকে রাত্রে। কিভাবে জানছেন? ইয়া করে ফোন করছে জিজ্ঞাসা। এদিকে 82 মাইলের এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে। এই ফাঁকে শিক্ষিকা পালিয়ে গা ঢাকা দেয়। এদিকে মনু থানার পুলিশ হন্যে হয়ে শিক্ষিকাকে খুঁজছে। জানা যায়, শিক্ষিকা 82 মাইল এলাকায় ভাড়া থাকত। উনার বাড়ি মনুতে। গোটা বিষয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট এক ডেপুটেশন দেওয়া হয় বিজেপি ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে। এদিন 10 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন। সোমবার যাত্রাপুর থানা এলাকায় সাম্প্রতিক নৃশংসভাবে খালেক চৌধুরীকে হত্যাসহ 5 দফা দাবিতে সুনামুড়া পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বিজেপির ধনপুর মন্ডল কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন সংগঠিত করে যাত্রাপুর থানায়। যদিও যাত্রাপুর থানা কর্তৃপক্ষ গত 12 জুন অভিযুক্ত বাঁশপুকুর এলাকার নাইন্দারপাড় গ্রাম থেকে গোপন তথ্যের ভিত্তিতে এক দুর্ধর্ষ যুবক আতিকুল ইসলামকে পুলিশ আটক করেছে। 13 জুন অভিযুক্ত আতিকুল ইসলামকে কোর্টে সোপর্দ করলে কোর্ট জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের ফের রিমান্ডে নিয়ে এখনও জেলা এবং মহকুমা স্তরের পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর।
এদিকে ইদানিং যাত্রাপুর থানা এলাকায় নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ ও পরিকল্পিত হত্যায় ডান বাম উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে চাপ বাড়ানো হচ্ছে পুলিশকে কঠোর মনোযোগ নিয়ে কাজ করার লক্ষ্যে। অপরদিকে মাত্রাতিরিক্ত সামাজিক ব্যাধি বৃদ্ধি পাওয়ায় জনমনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়েও। সোমবার বিকেল ৫টায় ধনপুর মণ্ডল কমিটির সভাপতি রঞ্জিত মজুমদারের নেতৃত্বে ১০ জনের এক প্রতিনিধি দল ৫ দফা দাবি সম্বলিত একটি প্রতিলিপি তুলে দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্তের কাছে। প্রতিনিধি দল ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিকে জানান, পুলিশ অতিসত্বর ইতিবাচক পদক্ষেপ না নিলে বিজেপির দল আরও বৃহত্তর আন্দোলনে নামবে। এখন প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেব। ডেপুটেশনের মূল বিষয়বস্তুগুলো হচ্ছে, ভারতীয় জনতা পার্টি ধনপুর মণ্ডল দীর্ঘদিন যাবৎ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে যাত্রাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার সমূহে রাজনৈতিক নৈরাজ্য, মাফিয়া সন্ত্রাস, এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্বের গুন্ডাগিরি, দাদাগিরি এবং নিরীহ গরিব মানুষের উপর বিভিন্ন ধরনের হুমকি ও নির্যাতন চলছে, যা গণতান্ত্রিক ভারতবর্ষে কিছুতেই মেনে নেওয়া যায় না। এখন দেখার বিষয়, এই খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ কতটুকু আন্তরিকতার সাথে কাজ করে। অত্র এলাকার জনগণ অধীর আগ্রহ উৎকণ্ঠায় হয়তো আরও কিছুদিন অপেক্ষায় থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক শিশুকন্যার। ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। শিশুকন্যার মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও ঝরে গেল 10 বছরের শিশুকন্যার কোমল প্রাণ। সোমবার 1:50 মিনিট নাগাদ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সাউথ গোকুলনগরের 10 বছরের শিশুকন্যাকে সোমবার দুপুর 1টা নাগাদ শিশুকন্যাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। জানা যায়, বিগত 3 থেকে 4 দিন যাবৎ সে জ্বরে আক্রান্ত থাকলেও এলাকার এমপিডব্লিউ আশাকর্মীদের এলাকায় উপস্থিতি দেখা যায়নি। শিশুকন্যার বাবা অর্থের অভাবে হাসপাতালেও প্রথম দিকে আনতে চাইছিলেন না। শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে, কিন্তু অর্থের অভাবে শিশুটিকে জীবিত নিতে পারছিল না তার বাবা। 3 দিন ধরে জ্বর আসছিল। আগে কি এখানে আপনার এখানে আসেনি, এই এখানে স্বাস্থ্য শিবির টিবির হয়েছে নি? না। কোন জায়গায় আপনারা বাড়ি? শর্মা ক্যাম্প। এখানে মানিক বাজারের এদিকে। আচ্ছা, তো এখানে আপনারা আছে না, উপস্বাস্থ্য কেন্দ্র আছে না? ওইখানে ডাক্তারের চিকিৎসা হয়নি, এখানে খোলেনি এটা? ওইখানে দেখাইছেন নি 3 দিন আগে? দেখাইছে না। শেষ পর্যন্ত চলছিল তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা। 50 মিনিট চিকিৎসা চলার পরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির নাম জনি মুলসুম, বয়স 10 বছর। মৃত্যুর ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক জানান, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া, পিএফ পজিটিভ ম্যালেরিয়া, কমপ্লিকেটেড ম্যালেরিয়া। জনি মুলসুম একটা মেয়ে, 10 বছরের শিশু, বাড়ি ব্রহ্মচড়া খাসিয়ামার। কি হয়েছিল? ওর পিএফ পজিটিভ ম্যালেরিয়া এসেছিল যখন আমাদের হসপিটালে, খুবই খারাপ কন্ডিশন, পুরো সেমি কনসিয়াস, অলমোস্ট আনকনসিয়াস পেশেন্ট ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, ও পার্টি প্রচুর কাউন্সিলিং করলাম যে যাতে রেফার নিয়ে যায়, হায়ার সেন্টারে নিয়ে যায়, বেটার হবে, কিন্তু ওরা যেতে চাইল না। কয়টা নাগাদ নিয়ে আসছে? হ্যাঁ, কয়টা নাগাদ? 1:50। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার 88তম জন্মদিবস উপলক্ষে ডিওয়াইএফআই সুনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় সুনামুড়া টাউন হলে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ বিভাগীয় নেতৃত্বরা। 14 জুন বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার 88তম জন্মদিবস। এই উপলক্ষে ডিওয়াইএফআই সুনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বিপ্লবী চে গুয়েভারার জন্মদিনকে স্মরণ করে 16 জুন মঙ্গলবার দুপুর 2টা নাগাদ সুনামুড়া টাউন হলে আয়োজন করা হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই বিভাগীয় সভাপতি নিত্যানন্দ বর্মন। দেশের যুব সমাজকে বিপ্লবী চে গুয়েভারার আদর্শে অনুপ্রাণিত করতে এদিন সুনামুড়া টাউন হলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক অধীর ভৌমিক, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
এই দিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক অধীর ভৌমিক বলেন, এই দিনের এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য পীযূষ দেবনাথ এবং বিল্ল আচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। মহান বিপ্লবী চে গুয়াভারার ৮৮তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সোনামুড়া টাউন হলে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তাতে যুবকদের উপস্থিতিতে হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ তেলিয়ামুড়া পৌর এলাকার অধীনস্থ ছাত্রছাত্রীদের দেয়া হলো সংবর্ধনা। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা গৌরী দাস। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন বিদ্যালয় সমূহের 2015 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়। উদ্যোক্তা ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদ। সোমবার দুপুর 11 ঘটিকায় নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে হয় এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। এছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি অনিমেষ গোপ, পুর পরিষদের চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 2015 সালে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট 96 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়, যার মধ্যে মাধ্যমিক হল 72 জন ও উচ্চ মাধ্যমিকে 24 জন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা বিধায়িকা গৌরী দাস বলেন, আনন্দের বিষয়, সবাই আনন্দিত। আমরা অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমাদের পৌর পরিষদ যারা জনপ্রতিনিধি বন্ধুগণ আছে, সবাই মিলে আনন্দিত। আমাদের ছেলে মেয়েরা গত বছর থেকে এবার সংখ্যাটা বেড়েছে। মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 72 জন, উচ্চ মাধ্যমিকে 24 জন। কিন্তু আমাদের সবচেয়ে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম, আমরা ছাত্রছাত্রীদের যে জিনিসটা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে আমাদের সংগঠন, আমাদের গৌরব, আমাদের দেশে, আমাদের রাজ্যে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনুষ্ঠিত হলো এসএফআই কাঠালিয়া অঞ্চল কমিটির 13তম অঞ্চল সম্মেলন। বাঘাইয়াচর এসবি স্কুলে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে 115 জন প্রতিনিধি অংশ নেয়। বিপুল সংগ্রামী উদ্দীপনায় এসএফআই কাঠালিয়া 13তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বাঘাইয়াচর এসবি স্কুলে। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ কমরেডদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃত্বরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিন সম্মেলনের 115 জন প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধক ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য নকুল মল্ল। সম্মেলনে 11 জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে 27 জনের নতুন কমিটি গঠন করে আগামী দিন সংগঠনের সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে সুমন বণিক ও চিরঞ্জীব দেকে। অর্থনৈতিক স্বাধীনতা আমরা কোনো সময় পাইনি। গণতন্ত্র, হ্যাঁ গণতন্ত্র কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে, তাও মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়। আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে রাজনৈতিক দল করার, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া, এটা মাঝে মাঝে আমাদের দেশে কোনো কোনো রাজ্যে, কোনো কোনো জায়গায় এটা আক্রান্ত হয়।
যেটা বর্তমানে পশ্চিমবাংলাতে গণতান্ত্রিক অধিকার নেই, ভোটাধিকার নেই। তোমরা জানো কিনা জানি না, 14 সালের লোকসভা নির্বাচনে সম্মেলনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পুলক মজুমদার ও ইমাম হোসেন। 13তম অঞ্চল সম্মেলন আজকে বাগাইচর হাই স্কুল হলঘরে সুকুমার দাস মঞ্চে সংগঠিত হতে যাচ্ছে। এই সংগঠনের লক্ষ্য বলতে আমরা বুঝি যে এই দেশের মধ্যে 6ষ্ঠ থেকে দ্বাদশ ইউনিভার্সিটি যে সমস্ত অংশে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সংগঠনের পতাকা তুলে সামিল করে সমাজতন্ত্রকে সামনের দিকে এগিয়ে যে লক্ষ্যে সংগঠনকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে আমাদের অঞ্চল সম্মেলন আজকে এই জায়গার মধ্যে সংগঠিত হচ্ছে। প্রায় এই সম্মেলনের মধ্যে নারায়ণবদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ধর্মনগরের পদ্মপুর ক্লাব। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস। উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের পদ্মপুর ক্লাব দুর্গাপুজোর জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে। পাশাপাশি এই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও সংগঠিত করে। প্রতি বছরের মতো এবারও তারা রক্তদান শিবির এবং ক্লাব এলাকার মধ্যে বসবাসকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করে। তাছাড়া অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবও। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস। মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের পর ক্লাবের সদস্যগণ সঙ্গীত পরিবেশন করেন। সংবর্ধনা ও রক্তদান উৎসবের কনভেনার ঋষিকেশ নাথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস বলেন, আমাদের ছেলেমেয়েরা যারা কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগ বা তার বেশি নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়, স্বাভাবিকভাবে তারা বিভিন্ন কারিগরি বিভাগেই তারা ভর্তি হয়ে যায়, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটেকনিক্যাল কলেজ এগুলোতে তারা ভর্তি হয়। কেউ বা জেনারেল এডুকেশন নিতে ইচ্ছুক থাকে, তারা সেদিকে যায়। যে যেদিকেই যায় এই সমাজের কিছু চাহিদা তাদের কাছে থেকে যায়। আজ এই ক্লাব বা এই ক্লাবের যারা সদস্যগণ রয়েছেন, এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদের কাছ থেকেও কিছু আশা সকলের রয়েছে। সামাজিক মানুষ হিসেবে আমারও সেই আশা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজানা রোগ বলে কোনো রোগই নেই। রবিবার রাতে এটা আবারও প্রমাণিত হলো জুলাইবাড়িতে। অজানা রোগের আতঙ্ক ক্রমশ কমছে সাধারণ মানুষের মনে। রবিবার রাতে জুলাইবাড়িতে আবারও প্রমাণিত হলো যে অজানা রোগ বলে কোনো রোগই নেই। রবিবার ছিল জুলাইবাড়ির বাজারবার। স্বাভাবিকভাবে বাজারের লোক সমাগম ভালোই ছিল। বাজারের মাঝে হঠাৎ করে দুই যুবক মাটিতে লুটিয়ে পড়ে এবং বলতে শুরু করে যে তারা অজানা রোগে আক্রান্ত হয়েছে। তৎক্ষণাৎ বাজারে আসা সচেতন ব্যক্তিরা তড়িঘড়ি অসুস্থ দুই ব্যক্তিকে জুলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভিড় জমায় প্রচুর মানুষ ঘটনার সত্যতা জানতে। হাসপাতালের চিকিৎসক গোবিন্দ রিয়াং অসুস্থ দুই ব্যক্তির পরীক্ষা করে দেখেন দুজনেরই সব ঠিকঠাক আছে। পরে যদিও চিকিৎসক দুজনকে ছেড়ে দেয়। দুজনেরই বাড়ি পশ্চিম জুলাইবাড়ি। অসুস্থ বিক্রম নম এবং যদু নম দুজনেই পেশায় নির্মাণ শ্রমিক। সোমবার পর্যন্ত দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। ভয় আর আতঙ্কে রবিবার রাতে মনে হয়েছিল যে আমি সত্যি বুঝি অজানা রোগে আক্রান্ত হয়েছি। ডাক্তার দেখানোর পর এখন সব স্বাভাবিক রয়েছে, কোনো সমস্যা হয়নি, একথা জানায় দুই অসুস্থ যুবক। আমার মানে গাটা মানে কামড়াইতে আছে আর কি, মানে গাম দিয়ে লাইছে আর মাথা ঘুরে। পরে আমি গোবিন্দের সাথে গাইড করে হাসপাতালে গেছি। কালকে হঠাৎ মাথা টাথা ঘুরে এসেছিল, তাতে আবার বুক টুক ব্যথা। তো বাবার কাছে গেছি আর বাবা হসপিটালে নিয়েছিল। তারপরে কি বলতে একটা শরীর দুর্বল লাগে, তারপরে গাটা কাঁপে, এগুলো আর না এখন মোটামুটি সুস্থ আছে। হ্যাঁ বলতে অক্ষণ মোটামুটি আগের মতনই সুস্থ। অসুস্থ বিক্রম এবং যদুকে পরীক্ষা নিরীক্ষা করার পর জুলাইবাড়ি হাসপাতালের চিকিৎসক জানান, হ্যাঁ অজানা রোগ তারা হয়েছে কইয়া তারা নিজেরা হয়েছে কইয়া হসপিটালে ইমার্জেন্সি নিয়ে আসা হইলো। হসপিটাল ইমার্জেন্সিতে আমি আসলাম। আমার নাম ডক্টর গোবিন্দ রিয়াং, এখানে এমওআইসি। এক্সটার্নালি তো কোনো ইনজুরি আমি পাইছি না, সব বিপি পালস সব কিছু চেক আপ করে সব কিছু নর্মাল। আর তার অজানা রোগ হইল তার এই গুপ্তাঙ্গ, তার ব্যথা করতেছে বা তলপেট ব্যথা করতে এরকম কিছুটা কমপ্লেন করছিল।
আপনার কেয়ারফুল এক্সামিনেশন দেখলাম, তার কোনো সমস্যা নাই, গুপ্তাঙ্গের মধ্যে কোনো এক্সটার্নাল ইনজুরি নাই, সব কিছু নর্মাল অ্যাজ পার তার হাইট ওয়েট অনুসারে। অজানা রোগ বলে কোনো রোগ আছে বলে মানতে নারাজ জোলাইবাড়ি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার হিরালাল দাস। তিনি বলেন, খবর দিল যে অজানা রোগ আক্রান্ত হয়েছে বইয়া দুজন লোক হাসপাতালে নিয়ে গেছে। অজানা রোগ আছে বললে এমন কোনো তথ্য আমার কাছে নেই। হাসপাতালে নিচে রোগ মানে তার চিকিৎসার দরকার আছে, হাসপাতালে নিয়ে যাক। হাসপাতাল থেকে এরপরে আমি হাসপাতালের যে ইনচার্জ আছে গোবিন্দবাবু, ওনার সঙ্গে কথা বললাম ওই ব্যাপারটা নিয়ে। গোবিন্দবাবু জানালেন যে না, অজানা রোগ করে এমন কিছু না, তার শারীরিক দুর্বলতার কারণে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর সঙ্গে কথা বললাম, এই ঘটনাটা কি সত্যি অজানা রোগ না এমনিতে তারা শারীরিকভাবে অসুস্থ। কারণ তারা রোগী, যারা রোগী তারাই জানালো না স্যার, আমরা মানসিকভাবে শোনার পরে আমরা মনে হয়েছে যে এটা না, আমরা এই রোগে আক্রান্ত হয়েছি বলে মনে হয়েছিল। আসলে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা ধারণা এলো যে এটা অজানা রোগ বলে কোনো কিছুই না, আমরা শারীরিক অসুস্থতা এবং চিকিৎসা হয়েছে, আমরা এখন সুস্থ আছি। সাধারণ জনগণের প্রতি আমি আমার প্রশাসনের দিকে আমার দৃষ্টিভঙ্গি এরকম, আসলে কোনো রোগ বলে কিছু না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে